ডাক্তার বিথির বাবার কাছে এসে বলল, আপনার মেয়েকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আপনার মেয়ে নেশা করতে করতে তার ফুসফুসে ক্যান্সার হয়ে গেছে। আল্লাহর হুকুমে যে কয়দিন বাঁচার বাঁচবে, আপনি আর আমি জোর করলেও বাঁচাতে পারবো না। বিথি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অনেক দিন ধরে, হাসপাতালের বেডে শুয়ে পড়ে আছে। নিঃশ্বাস নিতে বিথির খুব কষ্ট হচ্ছে। দিন গুনছে মৃত্যুর, কখন আজরাইল এসে রুহটা কবজ করে নিয়ে যায়। মায়ের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে আসছে। বাবাও গুমড়ে কান্না করছে আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমার মেয়ের রোগটা আমাকে দাও, আমার হায়াত যা আছে আমার মেয়েকে দিয়ে বাঁচিয়ে দাও। মা কান্না করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাদের বেলা এমন নিষ্ঠুর কেন হবে, আমার মেয়েকে কেন অকালে নিয়ে যাবে। তাদের কান্না দেখে ডাক্তার নিজেও কেঁদে দিল। ডাক্তার সুমন তাদের পরিচিত। ডাক্তার চোখের পানি মুছতে মুছতে বলল, আচ্ছা চাচা, আপনার মেয়ের এই অবস্থা কিভাবে হলো? বাবা চোখের পানি মুছতে মুছতে বলছে, আমার মেয়ে নামাজি, পর্দাসীন, খুবই নম্র ভদ্র ছিল, আমাদের সাথে কোনোদিনও খারাপ আচরণ করেনি। একদিন হঠাৎ করে শহর থেকে তার একটি সাথী নামের বান্ধবী আসে। আমি আর সাথীর মা সোফাতে বসে খাচ্ছিলাম। হঠাৎ শহর থেকে সাথী গেল আমাদের বাসায়, আমাদেরকে সালাম দিয়ে বলল, আঙ্কেল আমাকে মনে হয় চিনেননি, আমি 2 বছর আগে আপনাদের বাড়িতে আবারও এসেছিলাম, আমি আপনার মেয়ে বিথির বান্ধবী সাথী। আমি বললাম, ও আচ্ছা, তো কেমন আছো মা, তোমার আব্বা আম্মা কেমন আছে? সাথী বলল, আব্বা আম্মা তো সেই ছোটকালে মারা গেছে, আব্বা আম্মার আদর কেমন তা অনুভব করতে পারিনি, এজন্য আপনাদের বাসায় মাঝে মাঝে আসি। আপনাদেরকে দেখলে মনে হয় বাবা মাকে দেখছি, কারণ বাবা মায়ের চেহারা আমি ভুলে গেছি, তারা কিরকম ছিল। বিথির মা বলল, সমস্যা নেই মা, তোমার আব্বা আম্মা নাই তাতে কি হয়েছে, আমরা তো আছি, তোমার যখন মন চায় আমাদের বাড়িতে চলে এসো। সাথী বলল, হ্যাঁ অবশ্যই আসবো। তো আন্টি বিথি কোথায়? বাবা বলল, বিথি তার রুমে আছে। বাবা বিথিকে ডাক দিয়ে সাথীকে বলল, যাও মা, ভেতরে যাও। বিথি নামাজ পড়ে মোনাজাত করছে। সাথী খাটের উপর বসলো। বিথি মোনাজাত শেষ করে বলল, আরে সাথী, তুই কখন আসলি? এইমাত্র আসলাম। সাথীর কাছে গিয়ে সাথী বিথিকে জড়িয়ে ধরে। বিথি অনেক আগের বান্ধবী, সেই প্রাইমারি লাইফ থেকে। সাথী 6 বছর আগে থেকেই শহরে চলে যায়, এখনো সে শহরেই থাকে। বিথি কয়েকদিন আগে ফোন করেছিল সাথীকে আসার জন্য। বিথি বলল, বস আমি তোর জন্য নাস্তা রেডি করে আনি। সাথী বলল, নাস্তা খাওয়ার আগে আমার পাশে বস, একটু মন ভরে দেখি, সে কতদিন আগে দেখেছি তোকে, তুই এমন শুকিয়ে গেছিস কেন? বিথি বলল, কই শুকালাম, আমি তো আগের মতোই আছি, তুই একটু আমাকে বেশি ভালোবাসিস তো, তাই তোর এমন মনে হচ্ছে। সাথী বলল, আচ্ছা শোন, তুই আর কতদিন এই গ্রামে পড়ে থাকবি, এবার আমার সাথে শহরে চল। গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক তফাৎ, এখানে কোনো উচ্চশিক্ষা পাবি না। আমার শহরে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু বাবা মা তো আমাকে ছাড়ে না, তুই একটু বাবা মাকে বুঝিয়ে বলতে পারলেই আমার যেতে কোনো বাধা থাকে না। সাথী বলল, ঠিক আছে, আমি সব বুঝিয়ে বলবো, কারণ আমি চাই না তুই গ্রামে থেকে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক। পরের দিন সবাই ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে। সাথী বিথির বাবা মাকে বলল, আঙ্কেল আন্টি, আমি বিথিকে আমার সাথে শহরে নিয়ে যেতে চাই, কারণ গ্রামের পরিবেশ আর শহরের পরিবেশ অনেক ব্যবধান। বিথিকে ঢাকা শহরে রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, তাতে আপনাদের মঙ্গল হবে। বাবা বলল, মা আমার একটা মাত্র মেয়ে, আমি চাই আমার মেয়েকে গ্রামের লেখাপড়া করিয়ে গ্রামের কোনো ভালো ছেলের হাতে বিয়ে দিয়ে দিতে। সাথী বলল, এখনো লেখাপড়া শেষ হতে অনেক সময় আছে, তার মধ্যে আপনি তাকে বিয়ের স্বপ্ন দেখাচ্ছেন? বিথিরও একটা স্বপ্ন আছে, সে বড় হয়ে কিছু একটা করবে। মা বলল, আমার মেয়েকে ছাড়া আমি কোনোদিন এক রাতও কাটাইনি, ও যদি শহরে চলে যায় আমি কিভাবে থাকব? বিথি বলল, মা আমি তো প্রতিদিনই তোমাদের সাথে যোগাযোগ করব, দেখো সাথী আমার বান্ধবী, এখন সে আমার চেয়ে অনেক উন্নত, আমি তোমাদের কারণে এখনো গ্রামের খ্যাত রয়ে গেলাম, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। বিথি আমার সাথেই থাকবে, আর সে নিজে টিউশনি করে নিজের লেখাপড়ার খরচ চালাতে পারবে। বিথি আর সাথীর কথা শুনে বাবা মা মত দিতে বাধ্য হলো। বাবা বলল, ঠিক আছে, আমি তোমার কথার উপর নির্ভর করে আমার মেয়েকে তোমার সাথে যেতে দিচ্ছি, আমার মেয়েকে দেখাশোনার দায়িত্ব তোমার। বাবা মার কথা শুনে বিথিও খুশি হলো। বিথি শহরে যাওয়ার 6 দিন পর বিথির বন্ধু দুর্জয় আর রাহাতের সাথে একটা মেয়ে নিয়ে সাথীর বাসায় আসে। সাথে কিছু নেশা জাতীয় দ্রব্য নিয়ে আসে। সাথীকে ডাক দেয়, সাথী বের হয়ে আসে। দুর্জয় বলল, তুই না বলেছিলি তোর একটা বান্ধবীকে গ্রাম থেকে নিয়ে এসেছিস, সে কোথায়? সাথী বলল, আছে ভেতরে।
দুর্জয় বলল, এজন্য আমি তোকে বেশি ভালোবাসি, কারণ আমি এতদিন সিঙ্গেল ছিলাম, তুই আমার শূন্যতা পূরণ করে দিলি। রাহাত বলল, কই তোর বান্ধবী কই, ওকে ডাক। সাথী বিথিকে ডাক দিল। বিথি এসে সাথীর পাশে বসলো। বিথি তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। দুর্জয়কে দেখিয়ে দিয়ে বলল, আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু। আমি দুর্জয়কে তোর ছবি দেখিয়েছিলাম, সেই থেকে দুর্জয় তোকে বেশ পছন্দ করে, তুই চাইলে তার সাথে রিলেশন করতে পারিস। বিথি কানে কানে বলল, কি বলছিস তুই, আমি কেন তার সাথে রিলেশন করব? বিথি বলল, এখানে রিলেশন ছাড়া থাকা যায় না। সাথীর কথা শুনে বিথি দুর্জয়ের দিকে লজ্জা লজ্জা চোখে তাকালো। রাহাত বলল, তাহলে আমরা খাওয়া শুরু করি। দুর্জয় বলল, আজকে আগে নতুনের হাত দিয়ে শুরু করব। বিথি বলল, এইগুলো কি? সাথী বলল, আরে এগুলো খেলে ভালো লাগে, খেয়ে দেখ, খেলে মনে হবে এই দেশের রাজরানী তুই। বিথি না খেতে চাইলেও বন্ধুদের অনুরোধের কারণে খেতে বাধ্য হয়। তারা হেসে খেয়ে মদ খেয়ে অনেকক্ষণ এনজয় করে। এরপর থেকে দুর্জয় নামের ছেলেটির সাথে বিথির রিলেশন হয়ে যায়। লেখাপড়ায় আর মন নাই, খালি বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় আর মদ খেয়ে তার সময় কাটে। বাবা মা তার খোঁজ খবর নিলেও তাদের কথাই সে গুরুত্ব দেয় না। একদিন বিথির বাবা রহমান সাহেব তার স্ত্রী রোকিয়ার কাছে গিয়ে কান্না করছে। রোকিয়া বলল, কি হয়েছে তোমার, তুমি এভাবে কান্না করছো কেন? রহমান সাহেব বলল, বিথির বান্ধবী সাথী ফোন করেছিল, আমার মেয়ে বিথি নাকি অনেকদিন ধরে অসুস্থ, ভাত পানি কিচ্ছু খেতে পারে না। মা কেঁদে বলল, কি অসুখ হয়েছে আমার মেয়ের, সে এখন কেমন আছে, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দাও। বাবা বলল, হ্যাঁ আমি যাব, তুমি আমাকে কিছু টাকা দাও। রোকিয়া বলল, ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি। আর গিয়ে আমি তাকে নিয়ে আসি। এরপর থেকে অনেক দিন ধরে চিকিৎসা করছি, কোনো চিকিৎসায় কাজ হচ্ছে না। ডাক্তার বলল, ছেলেমেয়েরা উপযুক্ত হলে তাদেরকে হাতের মুঠোয় রাখতে হয়, নাগালের বাইরে চলে গেলে এমনিতে হবেই। বাবা এবং মা মেয়েকে ধরে কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে দিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সমাজে এমন ঘটনা নতুন নয়। গুণীজনেরা একটি কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার ছেলে মেয়েকে সবসময় খেয়াল রাখবেন, যাতে এমন কোনো ঘটনা সৃষ্টি করতে না পারে। গল্পটি রচনা ও পরিচালনা করেছেন এম ইদ্রিস। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।